সন্ত্রাসবাদী হামলা আজকে দেখা যাচ্ছে যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, তা সত্ত্বেও সেখানে নিরাপত্তা হলো না কেন? প্রাইম মিনিস্টার পাকিস্তানকে ডেকে কেন আমাদের প্রাইম মিনিস্টার কথা বললেন না? দেখুন, আমাদের কাছে খবর আছে যে আপনার এই সেন্টার থেকে সন্ত্রাসবাদ অপারেট করছে, বন্ধ করুন। দেখেছেন কোথাও বলেছে? আমার তো নজরে পড়ে। তাহলে আর পশ্চিমবঙ্গের কোথায় মুর্শিদাবাদে কি একটা ঘটনা ঘটে গেল, তার জন্য তিনি বলছেন যে 356 হতে পারে, কবে হবে? আসলে কি, আসলে মমতাকে বাঁচাবার একটা রাস্তা। দিলীপবাবু ওখানে গেছেন নির্দিষ্ট RSS-এর কর্মসূচি পালন করতে, কারো ব্যক্তি কোনো মানুষের সৌহার্দ্য ফৌরাদ্য সব বাজে কথা, ওটা রাজনৈতিক কর্মসূচি। পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানকে কিভাবে কোন পথে জবাব দেওয়া উচিত, এ সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেশের মানুষ চাইছে পাকিস্তানের বিরুদ্ধে এবার অন্তত কড়া কোনো পদক্ষেপ নিক ভারত। কী পদক্ষেপ ব্যাপার? দেখুন, সমস্ত বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সন্ত্রাসবাদী হামলা হলো কেন, কি করে হলো? আমাদের উদ্দেশ্য কি আমাদের নাগরিকদের, পর্যটকদের নিরাপত্তা দেওয়া, তাদের জীবন রক্ষা করা, না তাদের জীবনের বলিদানের উপর দাঁড়িয়ে একটা প্রতিহিংসামূলক বাতাবরণ তৈরি করা? যদি উদ্দেশ্য হয় যে আমাদের নাগরিকদের নিরাপত্তা দেওয়া, তাহলে ওখানে পর্যটকরা যাচ্ছেন, ওই দিনই গেছেন তেমন তো না, আগেও গেছেন, পরেও গেছেন, হাজার হাজার পর্যটক গেছেন। নিরাপত্তা কোথায় ছিল? দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে ডিমনিটাইজ করে আমরা সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি, এবং তখন তথাকথিত দেশপ্রেমিকরা, যে সমস্ত মানুষ ব্যাংকে টাকা তোলবার জন্য লাইন দিয়ে মারা গিয়েছিলেন, কটাক্ষ করে বলেছিলেন যে আমাদের সৈনিকরা সীমান্তে প্রহরী দিচ্ছে দিনরাত, তাদের কথা ভাবুন, আপনি ব্যাংকে টাকা তুলতে গিয়ে মারা গেছেন, এই নিয়ে এত আপত্তি করছেন। তখন বলে বামপন্থীদের গাল দিয়েছিল। পুলওয়ামা যে ঘটনা ঘটল, দেশপ্রেমিকরা জিজ্ঞাসা করেছেন যে পুলওয়ামা ঘটনার কি পরিণতি হলো, কি তদন্ত হলো, কে দায়ী? পুলওয়ামার ঘটনা একটা নির্বাচনের আগে হয়েছিল, এবং পুলওয়ামার ঘটনা ব্যবহার করা হয়েছে নির্বাচনের জন্য। পুলওয়ামায় মারা গিয়েছিলেন 50 জন CRPF জওয়ান। কি জবাব আছে? আমি জিজ্ঞাসা করেছিলাম অল পার্টি মিটিংয়ে, পুলওয়ামার রিপোর্ট কোথায়? আজকে পেহেলগাঁও ঘটেছে, আবার আপনারা উত্তেজনা করবেন, পেহেলগাঁও নিয়ে তদন্ত করবো, দুদিন বাদে তার কোনো রিপোর্ট থাকবে না, আবার ঘটবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন আমরা ঐক্যবদ্ধ, আমার পার্টির তরফ থেকে বলেছিলাম, কিন্তু জঙ্গিবাদ নয়। যে শব্দটা পরিষ্কার বলেছিলাম সেখানে নো জিঙ্গোইজম, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ তৈরি করে। দুর্ভাগ্য যে আমাদের অনেক রাজনৈতিক দল সে মিটিংয়ে বলেছেন পাকিস্তানকে গুড়িয়ে দাও। RSS-এর কর্মসূচি হচ্ছে এটা, সেই যারা পাকিস্তানকে গুড়িয়ে দাও বলছেন তারা RSS-এর কর্মসূচিকে কিন্তু প্রকৃতপক্ষে প্রশ্রয় দিচ্ছেন। সন্ত্রাসবাদী হামলা আজকে দেখা যাচ্ছে যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, তা সত্ত্বেও সেখানে নিরাপত্তা হলো না কেন? এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যেভাবে IT সেল তারা বাজারে নেমে পড়লেন হিন্দু মুসলমান করতে, এটা কোন সভ্য দেশের পরিচয় হচ্ছে? এমনকি একজন নৌসেনা, তিনি তার স্ত্রীকে নিয়ে, নববিবাহিত, সেখানে গিয়েছিলেন, তিনি খুন হয়েছেন। তার স্ত্রী হিমাংশী যখন বলছেন যে এটা কোনো মতেই যেন দেশে কোনো রকম ধর্মীয় বিভাজন তৈরি না হয়, কেন আমরা দেখেছি সাধারণ কাশ্মীরি মানুষ তারা ধর্ম নির্বিশেষে নেমে পড়েছেন, তাকে পর্যন্তই তথাকথিত দেশপ্রেমিকরা ট্রোল করতে শুরু করলেন। কই বিজেপির দলের তরফ থেকে একবারও বলা হয়েছে ট্রোল করবেন না? যখন সন্ত্রাসবাদী হামলা হচ্ছে পেহেলগাঁওয়ে, তখন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করছেন বিহারে, এবং তার যদি শারীরিক ভাষা দেখেন আপনারা, উল্লসিত তিনি, এবং নীতিশ কুমার করে হেসে কুটুপুটি খাচ্ছেন। কোনো দায়িত্বশীল প্রধানমন্ত্রী যখন তার নাগরিকরা এইভাবে সন্ত্রাসবাদীর হাতে খুন হয়েছেন, তার শারীরিক ভাষ্যটা হতে পারে? নাকি তিনি খুব উল্লসিত ছিলেন যে তার পরিকল্পনা সার্থক হলো? এই সমস্ত প্রশ্ন ভাবতে হবে। এবং সন্ত্রাসবাদকে আক্রমণ করতে গিয়ে পাকিস্তানকে উড়িয়ে দাও, পাকিস্তানকে উড়িয়ে দাও, এটা করে কী হবে? আমার দেশ একটা অর্থনৈতিক সংকটে ডুবে আছে, সেই অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য, না এই ফাঁকে ওই রাফেলের ডিলটাকে সম্পূর্ণ করার জন্য? পাকিস্তানকে আক্রমণ করতে হবে নাম করে 65টা রাফেল কেনা হলো, কত কোটি টাকায়। যখন আমরা স্বাধীন দেশের নাগরিক, তখন আমাদের প্রত্যেকটা ঘটনাকে বিশ্লেষণ করতে হবে, সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে হবে। সন্ত্রাসবাদ কী করে তৈরি হয়?
সন্ত্রাসবাদ জন্ম নেয় ধর্মীয় মৌলবাদ থেকে। তা তুমি তো ওই ঘটনার পরে ধর্মীয় মৌলবাদকেই লালন পালন করছো। আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেখানে কাশ্মীরি ছেলেমেয়েরা পড়াশোনা করছেন, থাকছেন, ব্যবসা করছেন, তাদের উপর আক্রমণ হচ্ছে। সম্পূর্ণ করছে এটা বিজেপি, আরএসএস। তা তুমি দেশের ভেতরে ঐক্য তৈরি করতে না পারলে তুমি সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে পারবে না। সেই জন্যই আমরা বলেছিলাম যে আপনার সঙ্গে, এটাও বলেছিলাম, আমি বলেছিলাম এবং আপের যিনি নেতা সঞ্জয় সিং তিনি বলেছিলেন, এনসিপির যিনি নেত্রী সুলে, ভদ্রমহিলার নাম ভুলে যাচ্ছে, তিনি বলেছিলেন যে দেশের ভেতরে তোমরা এরকম হিন্দু মুসলমান প্রচার শুরু করে দিলে, সেটাকে বন্ধ করো, দেশের ভেতরে ঐক্য তৈরি করো। সুতরাং সন্ত্রাসবাদকে ঠেকাবার নাম করে একটা প্রতিবেশী দেশের বিরুদ্ধে জঙ্গি মনোভাব তৈরি করা কিছু লোকের ধান্দাবাজি, এটা প্রকৃতপক্ষে সমাধান নয়। তাহলে পাকিস্তানকে ভারত জবাব দেবে কি? এটা পাকিস্তান যদি কোনো সন্ত্রাসবাদী দলকে লালন পালন করে, আমরা তার সাথে ডিপ্লোম্যাটিক কথা বলবো। কানাডায় যখন অভিযোগ করলো যে ভারতবর্ষের এখানকার গিয়ে তারা ওখানে খালিস্তানি একজন কানাডার নাগরিককে খুন করেছেন, তো কানাডা কি ভারতবর্ষে সৈন্য পাঠিয়ে দিয়েছেন নাকি? তারা তো ডিপ্লোম্যাটিক লেভেলে কথা বলেছেন যে আপনার দেশ থেকে এসব হচ্ছে, আপনি দেখুন, তদন্ত করুন। ভারতবর্ষ তথ্য চেয়ে পাঠিয়েছে। পাকিস্তান একটা ছোট্ট দেশ, ভারতবর্ষ এত বিশাল দেশ। আমরা আমাদের বিশালত্বকে ক্রমশ ক্ষুদ্রত্বের পর্যায়ে নামিয়ে আনছি। প্রাইম মিনিস্টার পাকিস্তানকে ডেকে কেন আমাদের প্রাইম মিনিস্টার কথা বললেন না? দেখুন, আমাদের কাছে খবর আছে যে আপনার এই সেন্টার থেকে সন্ত্রাসবাদ অপারেট করছে, বন্ধ করুন। দেখেছেন কোথাও বলেছে? আমার তো নজরে পড়ে। তাহলে কি বললে? সিন্ধুর জল বন্ধ করে দেবো। আরে সিন্ধু জল বন্ধ করলে কে ক্ষতিগ্রস্ত হবে? পাকিস্তান। ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষগুলো যারা সিন্ধু জলের ওপরে চাষাবাদ করে জীবনযাপন করছে। তো তুমি তো প্রকারান্তরে তাদের জঙ্গি তৈরি করছো। সে যদি দেখে এটা প্রাকৃতিক সম্পদ, নদী, পাহাড়, জল, জঙ্গল, এ তো কারো বাপের তৈরি না। এই প্রাকৃতিক সম্পদের ভাগ যেটা তাদের স্বাভাবিক প্রক্রিয়াতেই পাওয়া উচিত, সে দুটো ভিন্ন দেশ বলে এটা চুক্তি করতে হয়েছে। সেই চুক্তি যদি অমান্য করা হয়, ক্ষতিগ্রস্ত পাকিস্তান হবে না। আজকে ধরুন আমাদের ভারতবর্ষের বুকে কোনো হামলা হলো, বা ভারতবর্ষ আজকে ধরুন কোথাও এই ঘটনায় এখানকার সন্ত্রাসবাদীরা গিয়ে কোথাও ঝামেলা করলো, আর প্রতিবেশী দেশ যদি বলে যে আমার এখানকার জল তোমাকে যেতে দেবো না, কে ক্ষতিগ্রস্ত হয়? ভারতবর্ষ না ভারতবর্ষের সাধারণ মানুষ? দেশ মানে তো শুধুমাত্র কাঁটাতারের বেড়া আর মন্ত্রীদের আকাশে উড়ে বেড়ানো নয়। দেশ হচ্ছে সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষ যারা প্রতিদিন নিজের জীবনযাপনের জন্য ওই ভূমিতে থেকে চাষাবাদ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়েছিলেন, গিয়ে তিনি বলছেন যে ঘটনাটা আমি জানি কে এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। দেখুন, মুখ্যমন্ত্রী যদি বলেন ঘটনা উনি জানেন, তাহলে ঠেকাতে পারলেন না কেন? কেন ঠেকালেন না? নাকি উনি আরএসএসের পরিকল্পনা মাফিকে এটা ঘটিয়ে দিলেন যাতে পশ্চিমবঙ্গের বুকেও এরকম বিদ্বেষ তৈরি হয়? এত বড় দুর্নীতি, এতজন মানুষ রাস্তায় বসে গেছেন, চাকরি বাকরি চলে গেছে, সেই সব দিক থেকে ঘুরিয়ে দেওয়া। যদি পরিকল্পিত মুখ্যমন্ত্রী বলে থাকেন, তাহলে আমি বলবো সেই পরিকল্পনায় মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ আছে। তা না হলে কড়া ব্যবস্থা হতে পারত। পশ্চিমবঙ্গে তো আমরা ইতিপূর্বে দাঙ্গা দেখিনি। যা হয়েছিল স্বাধীনতার সেই সময়, তারপরে অত বড় বাবরি মসজিদ ঘটে গেল, দাঙ্গা হয়েছিল। অত বড় শিখ ঘটনা ঘটে গেল 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর, হয়েছিল। তা তো হয়নি। এখানে পশ্চিমবঙ্গকে লোকে মনে করতো যে ধর্মনিরপেক্ষ শক্তির নিশ্চিন্ত বসবাসের জায়গা। অন্যান্য প্রদেশে গেলে বলতো चैन से रहना है तो बंगाल चला जाओ। আজকে এখান থেকে লোক ভেগে যাচ্ছে, যেখানে আর নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। কে দায়ী? 11 বছর 14 বছরের তার অপকম্য। 14 বছর তিনি ধর্মীয় সুশ্রুতি দিয়েছেন, ধর্মীয় মৌলবাদকে লালন পালন করছেন মমতা। রাজ্যপাল বলেছেন মুর্শিদাবাদের ঘটনা যদি বাড়াবাড়ি হয় তাহলে 356। এইটা আরেকটা বললাম তো, এই যে পরিকল্পিতভাবে হচ্ছে দেশে রাজ্যে এত বড় দুর্নীতিমূলক কাজ হয়ে গিয়েছে, রাজ্যপাল কিছু বলেননি। বেআইনি নিয়োগের জন্য সুপার নিউমারি পোস্ট হচ্ছে, রাজ্যপাল অনুমোদন দিচ্ছেন। দুর্গাপূজায় টাকা, ইমাম ভাতায় টাকা, মন্দিরের টাকা, সংবিধান বিরোধী, রাজ্যপাল অনুমোদন দিচ্ছেন, কোথাও আপত্তি করছেন না। আর পশ্চিমবঙ্গের কোথায় মুর্শিদাবাদে কি একটা ঘটনা ঘটে গেল, তার জন্য তিনি বলছেন যে 356 হতে পারে, কবে হবে?
আসলে কি, আসলে মমতাকে বাঁচাবার একটা রাস্তা। মানুষের এত ক্ষোভ, তীব্র ক্ষোভের মুখে তিনি অন্য একটা ইস্যু তুলে দেওয়ার চেষ্টা করলেন। আর উনি জানেন যে 356 রাজ্যপাল অন্তর্পক্ষে বামপন্থীরা সমর্থন করবে না, অতএব বামপন্থীদের আন্দোলনের তীব্রতাটাকে এদিকে ঘুরিয়ে দাও। দিলীপবাবু দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বস্তি উপস্থিত থেকে একটা বিতর্ক তৈরি করলেন। উনি বলছেন সৌজন্য। না না, এইসব আরএসএসের পরিকল্পনা। কফি খান আরএসএসের পরিকল্পনা। আরএসএস তো চায় সর্বত্র ধর্মের নাম করলে পরে রাজনীতি এবং ধর্মকে মিশিয়ে দাও। ধর্ম নিয়ন্ত্রণ করবে, বুদ্ধি, বিজ্ঞান, বিবেচনা নিয়ন্ত্রণ করবে না, এটা আরএসএসের কর্মসূচি। সেই কর্মসূচি পালনের প্রথম ধাপ হয়েছিল মোদির নেতৃত্বে রাম মন্দির। তারা বলছেন 500 বছরের অতীতের নাকি একটা বিরাট ঐতিহ্য ফিরিয়ে আনলেন মোদি, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন। আর সেটাকে অনুসরণ করে মমতা এখানে জগন্নাথ মন্দির করলেন। পশ্চিমবঙ্গে ইতিপূর্বে তো মন্দির মসজিদ নিয়ে, ধর্ম নিয়ে লড়াই হয়নি, লড়াই হয়েছিল জমি নিয়ে, লড়াই হয়েছে বেকারিত্ব নিয়ে, লড়াই হয়েছে শিক্ষা নিয়ে। কিন্তু ধর্মের নামে লড়াই, জগন্নাথ কিংবা রাম কিংবা কালী, এই নিয়ে লড়াই হয়নি। পশ্চিমবঙ্গে আজকে এই জায়গায় নেমে গেছে, নামিয়ে দেওয়া হয়েছে। দিদি যদি আমাকে আমন্ত্রণ করতেন কী করতেন? আমাকে আমন্ত্রণের মতো স্পর্ধা ওর হবে না, আমাকে আমন্ত্রণ করার মতো স্পর্ধা হবে না। সে বুঝতে পারছেন যে দিবারাত্রি আমাকে গাল দিয়ে যাচ্ছেন। আমার যেটা বক্তব্য হচ্ছে, রাজনৈতিক বিরোধিতা যেন ব্যক্তিগত বিরোধিতায় না চলে যায়। আমরা দেখেছি রাজনৈতিক বিরোধিতা এক জিনিস, আদর্শের লড়াই, আর ব্যক্তি, আমরা সমাজে বসবাস করি। আমার প্রতিবেশী তো আমার ভিন্ন রাজনীতির ভিন্ন দর্শনের শরিক হতে পারে, তো কী হবে, লড়াই করব। ব্যক্তিগত সম্পর্কে আমি আমার জীবনে যুব কংগ্রেসীরা আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছিল, আমি তখন কংগ্রেসই এক নেতা সেখানে রুখে দাঁড়িয়েছে। কিন্তু বহু প্রচলিত ঘটনা সেই সময়। স্যাঙ্গু ভ্যালি রেস্টুরেন্টে বসে আমরা, হাজরা মোড়ে আপনারা জানেন, ওখানে স্যাঙ্গু রেস্টুরেন্ট ছিল, উঠে গেছে, বসে গল্প করছিলাম 3-4 জন বন্ধু মিলে। তার মধ্যে একজন ছিলেন তখন ছাত্র পরিষদের নেতা শ্যামা সিনহা, জানি না শ্যামা এখন কেমন আছে। তখন ওইখানে যুব কংগ্রেসে একদল ঢুকে আমাকে স্যাঙ্গু ভ্যালি থেকে তুলে নিয়ে যাবে, শ্যামা রুখে দাঁড়িয়েছিল। দিলীপবাবুর এই ব্যক্তিগত সম্পর্ককে রাজনৈতিক বিরোধিতা সম্পর্কের জায়গায় এটা নামিয়ে এনেছেন মমতা। দিলীপবাবু ওখানে গেছেন নির্দিষ্ট আরএসএসের কর্মসূচি পালন করতে, কারো ব্যক্তি কোনো মানুষের সৌহার্দ্য সব বাজে কথা, ওটা রাজনৈতিক কর্মসূচি। এবং আজকে যারা বিরোধিতা করছেন দিলীপবাবুর, তারা দুদিন বাদে আস্তে আস্তে চুপ করে যাবেন, কারণ তারাও জানবেন যে আমাদের আরএসএসের কর্মসূচি তো পালন করছেন মমতা। দিলীপবাবু তৃণমূলে জয়েন করবেন, এ করতে পারেন, সবার। তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য তো কিছু নেই। আমি তো বলি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, রাগ করলে পরে চলে যাও বাপের বাড়ি, 3 দিন বাদে আবার শ্বশুর বাড়ি চলে এলে। তৃণমূল আর বিজেপি তাই। এই শুভেন্দু আজকে বড় বড় কথা বলছেন যে জগন্নাথের মন্দির ভিত্তিপ্রস্তরে শুভেন্দু ছিলেন, আজকে দিলীপবাবু আছেন, এই ধারাবাহিকতা। এবং আজকে যারা ওর বিরোধিতা করছেন তারা কালকে বলবেন হ্যাঁ ঠিকই তো, মন্দির হয়েছে, আপত্তি কি, লিখে রাখুন, বলবে 2 দিন বাদে একদম সিপিএমের বদমাইশি, মন্দিরের বিরুদ্ধে এত কথা বলছে। দিলীপ ঘোষ তিনি গেলেন স্বস্তিক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, উনি বলছেন সৌজন্য, কিন্তু বিজেপি এর মধ্যে দেখছে রাজনীতি। তারা বলছেন দিলীপ ঘোষ হয়তো দলবদল করতে পারেন, কিন্তু আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য স্পষ্ট বলছেন যে এটা আরএসএসের অঙ্গুরি হেলনে দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাওয়া, এটা শুধুমাত্র বিজেপি এবং তৃণমূলের রাজনীতির কৌশল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।